স্বাগত রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুর আর নারায়ণগঞ্জ যেন অবৈধ গ্যাস সংযোগের দুই জনপদ। মাটি খুঁড়লেই যত্রতত্র মিলছে গ্যাসের লাইন। গাজীপুর থেকে বিতরণের মূল হোতা ফয়েজ মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তিতাস গ্যাস কর্তৃপক্ষ নগরীর বোর্ড বাজার এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে ভুয়া গ্যাস সংযোগের 10,000 নথি সহ বিভিন্ন কর্মকর্তার বেশ কিছু নকল সিল জব্দ করা হয়। তালুকদার বিপ্লবকে সাথে নিয়ে বিস্তারিত হাসান কামরুলের রিপোর্টে। নারায়ণগঞ্জ বা গাজীপুর অলিগলির রাস্তা থেকে বাসাবাড়ির অন্দরে ঢুকে পড়া এই লাইনগুলো মূলত গ্যাসের। রাজধানীর পাশের এই দুই জেলায় মাটি খুঁড়লেই মেলে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব। বিপুল শিল্প কারখানা আর লাখো বাসিন্দার নগরী গাজীপুরে ঠিক কত অবৈধ গ্যাস রয়েছে তার সঠিক কোনো হিসেব নেই। তিতাস গ্যাসের হিসেবে এই সংখ্যা অর্ধলক্ষ প্রায়, তবে কোনো হিসেবে তা লাখ পার। এত বিপুল সংযোগ থেকে একটি চক্র মাসে অন্তত 2 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ আছে। এসব সংযোগের নেপথ্যে কারা তা নিয়ে আগ্রহ ছিল সব স্তরে। রোববার সকালে অবৈধ সংযোগের নেপথ্যের মানুষদের খোঁজে মূলত অভিযান শুরু করে তিতাস। অভিযানে নেতৃত্ব দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বোর্ড বাজার এলাকায় বেশ কিছু সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে দুপুরে অভিযান চালানো হয় ফয়েজ মুন্সি নামে এক ব্যক্তির কার্যালয়ে। সেখান থেকে তিতাস গ্যাসের সংযোগ সংক্রান্ত অন্তত 10,000 জাল নথি জব্দ করা হয়। উদ্ধার হয় তিতাস গ্যাস ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নকল সিল। আবেদন নেওয়ার প্রেক্ষাপটে সেই আবেদনগুলো অফিস তিতাস কর্তৃপক্ষের কাছে জমা দিই এবং সেগুলার সিলমোহর মারা এন্ট্রি নাম্বার সহ সেই আবেদনগুলো এনে আমরা ফাইল ফুট আপ করে রাখি। অনেক গুরুতর অপরাধ। এই অপরাধটি মোবাইল কোর্টের মাধ্যমে এদের সাজা প্রদান সম্ভব না। এই অপরাধের যে গুরুত্ব অনুযায়ী এজন্য এটি আমরা নিয়মিত মামলায় দিব। তিতাসের গাজীপুরের কর্মকর্তারা বলছেন এই বিষয়ে মোবাইল কোর্টের মামলার বাইরে থানায় একটি মামলা হবে। এছাড়া অবৈধ সংযোগের পেছনে আরও কেউ জড়িত থাকলে খুঁজে বের করা হবে তাদেরও। আজকে যেভাবে আমরা প্রোগ্রাম করলাম এই ধরনের প্রোগ্রাম আমরা অব্যাহত রাখবো। এই অবৈধ সংযোগ উচ্ছেদ করার জন্য যে সমস্ত কার্যক্রম করা দরকার সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। রোববারের এই অভিযানে বোর্ডবাজার এলাকায় 25টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণের ঘটনার 10ম দিনেও চলে তিতাস গ্যাসের মাটি ভরাটের কাজ। গ্যাস লাইনের লিকেজ খুঁজতে মসজিদের আশেপাশে যেসব গর্ত খোঁড়া হয়েছিল মূলত সেই গর্তগুলো ভরাটের কাজ করছেন তিতাসের শ্রমিকরা। তিতাসের কর্মকর্তারা জানিয়েছেন আগামী 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা। গেল 4 সেপ্টেম্বর পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে দগ্ধ 5 জনের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে, তবে তারা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক আবাসিক সার্জন ডাক্তার পার্থশঙ্কর পাল। রোববার সকালে এইসব তথ্য জানান তিনি। দগ্ধ 5 জনের সবাই এখনও আইসিইউতে আছেন। প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় যে কোনো সময় অবস্থা খারাপের দিকে যেতে পারে বলেও জানান তিনি। হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন দগ্ধ এই রোগীদের স্বজনরা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে 5 লাখ টাকা করে প্রদান করতে বলা হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের করা আবেদনের শুনানির জন্য আগামী 1 ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। রোববার সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ মোহাম্মদ নুরুজ্জামান এই আদেশ দেন। 50 লক্ষ টাকা জনপ্রতি ক্ষতিপূরণ দাবি করছিলাম। এর মধ্যে কোর্ট ইনিশিয়াল 5 লক্ষ টাকা করে আদেশ দিয়েছেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্র এবং তিতাস গ্যাস কোম্পানি অ্যাপিলেট ডিভিশনে লিভ টু আপিল করছে। চেম্বার জজ আজকে হিয়ারিং হয়েছে। 1 ডিসেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়টা নিয়ে শুনানি হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে দুদকের করা মামলায় কক্সবাজারের 4 আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির বিচার শুরু হয়েছে। রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন বদির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠনের আদেশ দেন।
এর ফলে ৪৩ লাখ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ১৩ বছর আগে দুদকের করা মামলাটি সচল হলো। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। প্রায় ৪৩ লাখ টাকার তথ্য গোপন ও ৬৬ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল মামলাটির বিচার কাজ। দীর্ঘ ১৩ বছর পর রোববার চট্টগ্রামের বিচারিক আদালতে শুরু হলো মামলাটির বিচার কাজ। রোববার দুপুর ১২টায় চট্টগ্রামের আদালতে বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। ৪৭,৯০,৫৮৯ টাকা এবং জ্ঞাত আয় বহির্ভূত অর্জনের জন্য ৬৬,৭০,২৯১ টাকার অভিযোগ গঠন করা হয় এবং আগামী মাসের ১২ তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়। ২০০৭ সালে টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন বদি। পরে ২০০৮ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের টিকিটে এমপি হন। তত্ত্বাবধায়ক সরকারের সময় সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করেছিল দুদক। ওনার বিরুদ্ধে অপরাধটা ছিল উনি নাকি ওনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রেখেছেন। আসলে উনি একজন জনপ্রিয় নেতাকে জেল হাজতে পুঁতে রাখার জন্য একটা মুখ্য উপায় হিসাবে এই মামলাটা করেছিলেন। পরে ইয়াবা পাচারের হোতা হিসেবে সারা দেশে পরিচিতি পেলেও ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো সাংসদ হন বদি। ২০১৮ নির্বাচনে সংসদ থেকে ছিটকে পড়ার পর এবারে বিচারের মুখোমুখি হলেন নানা কারণে সমালোচিত হওয়া আব্দুর রহমান বদি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বহুল আলোচিত স্বাস্থ্যের মাফিয়া আফজালের ১৪ দিনের রিমান্ড শুরু করেছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরে সাধারণ কেরানি পদে চাকরি করা আফজাল দম্পতি কিভাবে অঢেল সম্পদের মালিক হয়? পলাতক স্ত্রী রুবিনাকে খুঁজে বের করা সহ বিদেশে কত টাকা পাচার করেছে তার অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক সচিব। আলী তালুকদারের রিপোর্ট। শুধু রাজধানী নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। পাচার করেছেন শত কোটি টাকা। এসব অভিযোগে দুদকে অভিযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের কেরানি আফজাল ও স্ত্রী রুবিনা খানমের অবৈধ সম্পদের খোঁজে দুদক। গত বছরের ২৭ জুন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। দীর্ঘদিন পালিয়ে থাকা আফজাল এ বছরের ২৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে যেতে হয় জেলখানায়। দুই মামলায় দুদকের ২০ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রবিবার দুপুরে আফজালকে কেরানীগঞ্জের কারাগার থেকে নিয়ে আসা হয় দুদক কার্যালয়ে। ১৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে অবৈধ সম্পদ ও পাচার করা অর্থের খোঁজ খবরের বিষয়ে। রিমান্ডে তার কাছে কি কি জানতে চাওয়া হবে সে বিষয়ে কথা বলেন দুদক সচিব। বিদেশে এবং দেশে কী কী সম্পত্তি আছে সেগুলো সম্পর্কেই তিনি কতটুকু স্বীকার করেন সেটুকু তার কাছ থেকে জানা যাবে। এদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেসা কোটি কোটি টাকা লোপাটের অনুসন্ধানে অধিদপ্তরটির ২ উপপরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবার আমাদের বিশেষ ধারাবাহিক খাদ্যে ভেজাল। মুখরোচক খাবারে স্বাদ বাড়ায় সস, যার রয়েছে ব্যাপক চাহিদা। কিন্তু আপনার কেনা সসে টমেটো আছে কতটা, নাকি পচা গলা গাজরের সাথে আটা, রং আর কেমিক্যালের তৈরি? বিশেষজ্ঞদের মতে এমন কেমিক্যাল সস বাড়াবে স্বাস্থ্য ঝুঁকি। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলছে ভেজালকারীদের বিরুদ্ধে সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেখ জালালের ক্যামেরায় বাকিটা দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানে। সস অনেকের কাছে মুখরোচক আর স্বাদে বেশ অতুলনীয়। সবার বিশ্বাসের কারণটা বোধহয় টমেটোর ছবিযুক্ত এই লেভেল। কিন্তু এর মধ্যে কি ছিটে ফোটাও টমেটো আছে? অনুসন্ধান কামরাঙ্গীরচরে সৃষ্টি নামক এই সস কারখানায়। শখানেক ড্রামের কোনোটিতে পচা গাজরের পেস্ট, কোনোটিতে কেমিক্যাল, আটা আর রং মিশ্রিত পানি।
এই যে মানুষকে তুমি এই এই পচা গাজর খাওয়াচ্ছ, এই পচা গাজর খাওয়াচ্ছেন আপনারা? স্যার এটা সেদ্ধ করার পর এরকম হয়ে গেছে। মূল সস তৈরি হচ্ছে ঠান্ডা পানিতে বিভিন্ন কেমিক্যাল, সাইট্রিক সাথে পচা গাজরের পেস্ট গরম করে। এরপর ঘন হলে তার সাথে নিম্নমানের কাপড়ের রং মিশিয়ে হয়ে গেল স্বাদে অনন্য মুখরোচক সস। যাদের সস ছাড়া চলেই না, খাবারের স্বাদ বাড়াতে যারা টমেটো এবং নানা রকম ফলের ছবি দেখে এই সস কিনে খেয়ে থাকেন, অথচ এই কারখানায় কোনো টমেটো কিংবা ফলের অস্তিত্বই নেই। এই সস তৈরি করা হচ্ছে নানা রকম ক্ষতিকর কেমিক্যাল, রং আর আটা দিয়ে। সসটা কি কি দিয়ে বানানো? এর ভিতরে মূলত গাজর দেওয়া হয়, তারপরে অ্যারোট দেওয়া হয়, আটা দেওয়া হয়, তারপরে অরেঞ্জ কালার, রাসবেরি কালার ব্যবহার করা হয়। এরপর বোতলজাত এসব সসের গায়ে লেভেল সাঁটা হচ্ছে টমেটো, গাজরের ছবি দিয়ে, যেখানে বলা হচ্ছে ভেজিটেবল সস, অথচ কারখানার কোথাও টমেটো বা ভেজিটেবলের চিহ্নও নেই। এবার দেখুন কারখানাটির কেমিক্যাল আর রঙের মজুদ। পরিবেশটাও নোংরা নর্দমায় ঠাসা, নেই বিএসটিআই এর অনুমোদনের বালাই। এটা টমেটো কোনো কিছুই পাওয়া যায়নি। আসলে পুরো প্রতিষ্ঠানটা আমরা দেখলাম এবং আদতে তারা টমেটোর সস বললেও এখানে টমেটোর কোনো অস্তিত্ব এই প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। এরপর কারখানার প্রায় 100 ড্রামে তৈরি সস ও সস তৈরির কাঁচামাল জব্দ করে ধ্বংস করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। যারা জনগণকে ভালো খাদ্যের ঘোষণা দিয়ে ভেজাল খাদ্য খাওয়াবেন বা জনগণের সাথে প্রতারণা করবেন, আইনে তাদের রেহাই দেওয়ার কোনো সুযোগ নেই। যদি এই ধরনের বড় ধরনের অপরাধ পাই, সেখানে কারখানা বন্ধ সহ, উৎপাদন বন্ধ সহ আরও যে কঠোর পদক্ষেপগুলো আছে সেগুলো আমরা নিতে পিছপা হব না। এমন খাদ্য প্রতারণা অব্যাহত থাকলে আরও কঠোর হওয়ার কথা জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নাব্য সংকটে আবারও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিএডব্লিউটিএ। রোববার সন্ধ্যায় এই ঘোষণা দেওয়া হয়। এর আগে শুক্রবার 3টি ছোট ফেরি দিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হয় এই রুটে। পরে শনিবার থেকে দিনের ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়। তখন 5টি ফেরি নামে এই রুটে, তবে সেই ঘটনার 2 দিনের মাথায় আবারও বন্ধ হলো ফেরি। বিস্তারিত জানাতে মাদারীপুর থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল রিজভী। বেলাল, শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? এই নৌ রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা কেন করা হলো? এর আগেও বন্ধ ঘোষণার পর আবার চালু হয়েছিল। মূলত এই নৌ রুটটি প্রতি বছর বর্ষা মৌসুমে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলের যে পথ, যে টার্নিং পয়েন্টগুলো থাকে, সেগুলো নাব্যতা সংকটের কারণে বালি এবং পলি পরে বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়ার কারণেই আজ সন্ধ্যার পর থেকে এই রুটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই রুট ব্যবহার না করে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগেও এই রুটটিতে ফেরি চলাচল সমস্যা হওয়ার কারণে প্রায় 10 দিন ফেরি চলাচল বন্ধ ছিল। বন্ধ থাকার পর গত 2 দিন যাবৎ ফেরি থেমে থেমে ফেরি চলেছে। শুধু 4টি ফেরি চলেছে কয়েকদিন। মূলত এই রুটে নিয়মিত 17টি ফেরি চলে। 17টি ফেরির মধ্যে 4-5টি ছোট ছোট ফেরি দিয়ে এই রুটের সার্ভিস চললেও আজ সন্ধ্যার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। এই ছিল মাদারীপুরের সর্বশেষ খবর। ধন্যবাদ বেলাল রিজভী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাদারীপুর থেকে টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী বেলাল রিজভী। দেশব্যাপী শুরু হলো একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। সরাসরি ভর্তির ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, আবার কোথাও নেওয়া হচ্ছে নির্ধারিতের চেয়ে অতিরিক্ত ফি। 3রা অক্টোবর সাধারণ ছুটির পরপরই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে শিক্ষকরা, অন্যথায় চলবে অনলাইন ক্লাস। বরিশাল, রাজশাহী ও সাভার প্রতিনিধিকে সাথে নিয়ে রিশাদ হাসানের রিপোর্ট। করোনা প্রাদুর্ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথমবারের মতো রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। এদের সবাই এসেছে একাদশ শ্রেণীতে ভর্তি হতে। এবছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছে প্রায় 14 লাখ শিক্ষার্থী।
রাজধানীর কলেজ ক্যাম্পাসগুলোতে ভিড় থাকলেও ভর্তি কার্যক্রম নিয়ে ভোগান্তি না থাকায় সন্তুষ্টি শিক্ষার্থী ও অভিভাবকদের। একদম ডিসিপ্লিন ভাবে ভালোভাবে মেইনটেইন করে করা হয়েছে। এখানে দূরত্ব বজায় রেখে ভর্তি কার্যক্রম চলতেছে। এমন সমস্যা এড়াতে রাজধানী ছাড়াও অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করেছে রাজশাহীর কলেজগুলো। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে শিক্ষকরা, তবে অনুমতি না পেলে চলবে অনলাইন ক্লাস। আমরা মনে করি যে ছোট্ট করে হলেও এই ক্লাসগুলো শুরু করে দেওয়া উচিত। যদি স্বাভাবিকভাবে শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া সম্ভব না হয়, আমরা কিন্তু আমাদের একটা পরিকল্পনা আছে, অনলাইনে আমরা ক্লাসগুলি আমরা চালিয়ে যাব। সারা দেশের মতো বরিশালেও চলছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। তবে অভিযোগ উঠেছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকেও আদায় করা হচ্ছে 2000 টাকা বাড়তি ফি। সরকারি নিয়ম হলো এখানে 3000 টাকা সরকার ফিস করে দিচ্ছে, কিন্তু 5000 টাকা নিচ্ছে। 2000 টাকা তো বেশি নিচ্ছে, আর কোনো কথা তো শুনে না। কলেজ কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনেই আদায় করা হচ্ছে অতিরিক্ত এই 2000 টাকা। আমরা 5000 টাকা সর্বোচ্চ নিচ্ছি, 2000 টাকা কলেজে পাওনা হিসেবে, এবং আমরা 3000 টাকা সরকার নির্ধারিত নিচ্ছি। সরকার নির্ধারিত ভর্তি ফি অনুসারে পৌর এলাকায় ভর্তি ফি 2000 টাকা ও মহানগরগুলো সর্বসাকুল্যে ভর্তির জন্য 3000 টাকা নিতে পারবে। রিশাদ হাসান, নিউজ 24। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়েছে। রোববার সকালে নিউরোসায়েন্স হাসপাতালে ওমর আলীকে বহনকারী অ্যাম্বুলেন্স পৌঁছায়। তার অবস্থার উন্নতি না হওয়ায় রংপুর মেডিকেল থেকে ঢাকায় আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। সে এখন হাত আঙ্গুল নাড়াইতে পারে এবং এটা ভাঁজ করতে পারে, কিন্তু শোল্ডার উঠাইতে পারে না। অর্থাৎ যেখানে একদম জিরো ছিল সেখান থেকে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। 2-3 দিন রাখবো, তারপরে আমাদের বোর্ডের ডিসিশন অনুসারে তাকে আমরা ক্যাবিনে স্থানান্তর করব। বাবাকে আনা হয়েছে আমাদের এখানে উপরে যে মুক্তিযোদ্ধা ক্যাবিন আছে, সেই মুক্তিযোদ্ধা ক্যাবিনে আছে। রাজধানীর বনানীর 1 নম্বর রোডের একটি বাসা থেকে লিজা নামের এক শিশু গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ফ্ল্যাট মালিক দেলোয়ার হোসেন রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ফ্ল্যাট মালিকের দাবি, রোববার দুপুরে কোনো সাড়া শব্দ না পেয়ে গৃহকর্মী লিজার কক্ষে ঢুকে তাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় লিজার মাথার ওপর চেয়ার পড়েছিল। পরে পুলিশ এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। লিজার মৃত্যুর খবর পেয়ে বাড়ির মালিকের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। এই বাসায় আগেও কাজ করেছেন এমন গৃহকর্মীরাও ছুটে আসেন। তাদের দাবি, ফ্ল্যাট মালিক রানা এবং তার ছেলে নেশা করে গৃহকর্মীদের উপর নির্যাতন করতেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য এখন ঢাকা মেডিকেল মর্গে। এদিকে নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রী ও বাড়িওয়ালা দম্পতিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বাদল মিয়াকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার কুমড়াদি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম, বাড়িওয়ালা তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম। স্থানীয়রা জানান, ভোরে বাদল মিয়া ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় বাড়িওয়ালা ও প্রতিবেশীরা তাদের থামাতে এগিয়ে আসেন। এক পর্যায়ে বাদল মিয়া উপস্থিত সবার উপর চড়াও হন। ছুরিকাঘাতে বাদলের স্ত্রী নাজমা ও বাড়িওয়ালা নজরুলের স্ত্রী মনোয়ারা নিহত হন। গুরুতর আহত হন নজরুল। ঢাকা নেয়ার পথে মারা যান তিনি। একই দিন চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। টাঙ্গাইল সদর থানার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা দাস হত্যা মামলায় 6 আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন স্বপন কুমার দাস, জাহিদুল ইসলাম, মোহাম্মদ ফরহাদ, মনিরুজ্জামান ভুইয়া, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও শয়ান মিয়া। 2017 সালের 26 জুলাই সন্ধ্যায় আসামিরা অনিল কুমার দাসের বাড়িতে গিয়ে তাকে এবং তার স্ত্রীকে হত্যা করে। হত্যার পর তাদের গলায় 10টি ইট বেঁধে সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখে। পরে পুলিশ সেখানে থেকে লাশ দুটি উদ্ধার করে। ঘটনার 2 দিন পর 28 জুলাই অনিল কুমারের ছেলে নির্মল কুমার দাস টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে জমে উঠেছে দুই প্রার্থীর বাকযুদ্ধ। সেসব খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, আলোচিত এই নির্বাচনের আজকের কি খবর আছে আপনার কাছে? আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3টি স্টেটে নির্বাচনী প্রচারণা করেছেন। আপনি বলতে পারেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সারা দেশ চষে বেরিয়েছেন। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প, অন্যদিকে তার পক্ষে তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, তারা যে প্রচারণা চালাচ্ছেন সেখানে তারা তাদের এই গত 4 বছরের সরকারের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক যে সাফল্য সেগুলোকে তুলে ধরছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জো বাইডেন এবং কমলা হ্যারিসকে ভীষণ ভয়াবহ সব ভাষায় আক্রমণ করছেন এবং তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল এবার প্রচারণার মূল বিষয় যে রাশিয়ার সঙ্গে কোনো বিষয় নিয়ে তিনি কথা বলেন না, বাট কিন্তু চায়নার সঙ্গে জো বাইডেনের সম্পর্ক রয়েছে। চায়নায় জো বাইডেনের সন্তান হান্টার বাইডেনের অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এই বিষয়গুলোকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনে নিয়ে আসছেন। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটিকে ঘিরে নতুন করে আবার বেশ কিছু সন্দেহ দেখা দিয়েছে, কারণ জাস্টিস ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা যিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার কি সম্পর্ক রয়েছে সেই বিষয়টি তদন্ত করছিলেন, সেই কর্মকর্তা পদত্যাগ করেছেন এবং বলা হচ্ছে যে এই পদত্যাগের মধ্য দিয়ে আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকার জাস্টিস ডিপার্টমেন্টের উপর এই তদন্ত নিয়ে চাপ প্রয়োগ করছিলেন, যে কারণে তিনি পদত্যাগ করেছেন। যদিও ওই পদত্যাগী কর্মকর্তা কোনো কিছু ব্যাখ্যা করেননি তিনি কেন পদত্যাগ করেছেন, কিন্তু এটি নিয়ে নতুন করে আসলে গুঞ্জন শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই রাশিয়ার সঙ্গে তার আঘাত রয়েছে এমন একটি অভিযোগ কিন্তু চলছিল এবং সেই অভিযোগে তিনি অভিশংসিত হয়েছিলেন। এরকম একটি অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি বিষয় এই মুহূর্তে মানুষের কাছে খুবই আলোচিত। করোনা ভাইরাস মোকাবেলায় তিনি বিষয়টিকে ভয়াবহতা জেনেও তিনি কোনো গুরুত্ব দেননি, ডাউন প্লে করেছেন এবং তিনি দাবি করছেন তিনি মানুষকে ভয়ার্ত বা প্যানিক করতে চাননি দেখে তিনি তথ্য গোপন করেছেন। সামগ্রিকভাবে অন্য আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, এখানে যারা ক্যাথলিক এবং যারা ইভাঞ্জেলিকাল গ্রুপ রয়েছে, ধর্মীয় ভাবে কিছুটা কট্টরপন্থী গ্রুপ রয়েছে, তাদের প্রতি তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বেশ কিছু সমর্থন ছিল, বেশ উচ্চ সমর্থন ছিল, কিন্তু তাদের সমর্থনটি এখন জো বাইডেনের দিকে ঝুঁকছে। অনেক ধন্যবাদ সুলতানা রহমান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে জমে উঠেছে দুই প্রার্থীর কথার লড়াই। যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনের আজকের প্রচারণার অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা রহমান। ঢাকা 5 আসনের উপনির্বাচনে সালাউদ্দিন আহমেদ ও নওগাঁ 6 আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের ভার্চুয়াল সাক্ষাৎকারের একদিন পর রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এই দুই উপনির্বাচনে ভোট হবে 17 অক্টোবর। ঢাকা দক্ষিণ সিটির সড়কে ব্যাটারি চালিত রিকশা ভ্যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকালে নগর ভবন প্রাঙ্গণে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ি নিবন্ধন, নবায়ন, মালিকানা পরিবর্তন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই ঘোষণা দেন। ইঞ্জিন চালিত রিকশা বা যানবাহন সড়কে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান মেয়র। এর মাধ্যমে এই সড়কে শৃঙ্খলা আসবে বলে আশা তার। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4733 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আরও 1476 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,37,520 জন। রোববার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 2372 জন। মোট সুস্থ হয়েছেন 2,40,643 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,999টি।
অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ আবারও শুরু হয়েছে। আর কোভিড ভ্যাকসিনের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালে স্বেচ্ছাসেবীর সংখ্যা বাড়াবার প্রস্তাব দিয়েছে ফাইজার ও বায়োএনটেক। নাহিদ সিহানের ডেস্ক রিপোর্ট। করোনার সম্ভাব্য টিকাগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন। পরীক্ষা চলাকালীন ব্রিটেনের এক নারী স্বেচ্ছাসেবক অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পড়লে সাময়িকভাবে এর ট্রায়াল বন্ধ করা হয়। মাঝপথে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় করোনার প্রতিষেধক নিয়ে তৈরি হয় শঙ্কা। শনিবার অক্সফোর্ড ইউনিভার্সিটির এক বিবৃতিতে জানানো হয়, স্বতন্ত্র পর্যালোচনার পরই যুক্তরাজ্যের টিকা নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি ক্লিনিক্যাল ট্রায়াল পুনরায় শুরুর সুপারিশ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক তাদের উদ্ভাবিত করোনা ভাইরাসের সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে স্বেচ্ছাসেবীর সংখ্যা ৩০ থেকে ৪৪,০০০-এ বাড়াতে চায়। শনিবার কোম্পানি দুটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে স্বেচ্ছাসেবীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ভ্যাকসিন যতদিন না আসছে ততদিন ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করা অনেকটাই দুঃসাধ্য হয়ে উঠেছে। গেল ২৪ ঘন্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ২,৮২,০০০-এর বেশি মানুষ, যার মধ্যে শুধু ভারতেই আক্রান্ত হয়েছে ৯৪,৪০০। নাহিদ সিহান, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। অস্থির পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে সারা দেশে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। সারা দেশে মোট ২৭৫টি পয়েন্টে ৩০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে আমদানি করা পেঁয়াজ। তবে টিসিবির পেঁয়াজ বিক্রির খবরেও খুচরা বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। মাহমুদুল হাসান এবং নয়ন বড়ুয়া জয়ের সহায়তায় জানাচ্ছেন সুলতান আহমেদ। গেল বছর ক্রেতাদের কাছে এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল পেঁয়াজ। সাধারণত যে নিত্যপণ্যটি বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, তা ওই বছর উঠে যায় ২৫০ টাকা কেজিতে। সেই শিক্ষা নিয়ে এবছর সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। কদিন আগেও বাণিজ্যমন্ত্রী জানান, এবছর পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। তবে এরপরও ভারতে বন্যার অজুহাতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়, আর আমদানিকৃত পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায়। দাম নিয়ন্ত্রণে রাখতে রোববার থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। রাজধানী ঢাকাতে মোট ৪০টি ট্রাক সহ সারা দেশে ২৭৫টি পয়েন্টে শুরু হয়েছে পেঁয়াজ সহ ৪ ধরনের পণ্য বিক্রি। সরকারি মাঝে মাঝে যে তৈল পেঁয়াজ দেয় তাতে আমরা খুব খুশি। পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। পেঁয়াজ যতদিন টিসিবি দিবে ইনশাল্লাহ আশা করি আমরা পেঁয়াজ খুব শিগগির দামটা কমবে। ঢাকার মতো টিসিবির পণ্য কিনতে ভিড় দেখা গেছে চট্টগ্রামেও। কম মূল্যে পেঁয়াজ প্রাপ্তি স্বস্তি দিচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তবে বিক্রির পয়েন্ট বাড়ানোর তাগিদ দিচ্ছেন ক্রেতারা। ৩০ টাকা করে পেঁয়াজ আর ৮০ টাকা করে সয়াবিন তেল গ্রামগঞ্জ করলে জিনিসটা সকলের জন্য সুবিধা হইতো। বরিশাল শহরেও 5টি পয়েন্টে বিক্রি শুরু হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় একজন করে ডিলার বিক্রি করছে খোলা বাজারে। বাহিরে যে দাম আছে তার সাথে অনেক কমে কিনতে পারতেছি। তবে টিসিবির বিক্রি শুরুর খবরেও খুচরা বাজারে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। গত সপ্তাহে ব্যবধানে 15 টাকা বাড়ছে কেজিতে। 70 টাকা বিক্রি করতে ভাই খুচরা দেশি পেঁয়াজ। এই ভারতীয়টা কত বেচতেছে খুচরায়? ৪৫-৫০। দাম নিয়ন্ত্রণে টিসিবির বিক্রির পাশাপাশি বাজারে কঠোর মনিটরিং চান ক্রেতারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। খেলার খবর। বাফুফে নির্বাচনে ২১ পদের বিপরীতে মোট ৪৭টি প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে ব্যালটে বাদল রায়ের নামও থাকছে। শনিবার বাফুফে ভবনে কোনো কমিশনার উপস্থিত না থাকলেও এদিন নির্বাচন কমিশনারদের সবাই উপস্থিত ছিলেন। প্রত্যাহারের দিন ২ সদস্য পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় মোট প্রার্থী দাঁড়ায় ৪৭ জনে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের প্রায় ১ ঘন্টা পর বাফুফে ভবনে অসুস্থ বাদল রায়ের পক্ষে প্রত্যাহারপত্র জমা দিয়েছিলেন তার সহধর্মিণী মাধুরী রায়। নির্ধারিত সময়ের পরে প্রত্যাহারপত্র জমা দেয় সেই পত্র আইন অনুযায়ী গ্রহণ করেনি নির্বাচন কমিশন।
আসন্ন ফুটবল মৌসুমের জন্য 2 ব্রাজিলিয়ান ফুটবলারের সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বসুন্ধরা কিংস। এ সময়ে 2 ফুটবলার ফার্নান্দেজ ও রবিনহো নিজেদের সেরাটা দিয়ে আসন্ন মৌসুমের শিরোপা কিংসের তাঁবুতে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। 2 ফুটবলারকে দলে পেয়ে ভালো কিছুর প্রত্যাশা কিংস সভাপতির। মাহফুজুল ইসলামের রিপোর্ট। দেশের ফুটবল পাওয়ার বসুন্ধরা কিংস এরই মাঝে ফুটবল ভক্তদের হৃদয়ে ভিন্নভাবে জায়গা করে নিয়েছে। গেল এফসি কাপের একমাত্র ম্যাচে দলটির পারফরম্যান্সের পর দেশের ফুটবলের বিজ্ঞাপন হয়ে ওঠে বসুন্ধরা কিংস। এফসি কাপ ও আসন্ন মৌসুমকে সামনে রেখে 2 ফুটবলারের সাথে চুক্তির বিষয়ে এগোচ্ছিল ক্লাবটি, কিন্তু করোনায় এফসি কাপ স্থগিত হয়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় ছিল কিংস। তবে 2 ব্রাজিলিয়ানকে ঘরে রেখে আসন্ন মৌসুমের অনুশীলন শুরু করে দিচ্ছে পেশাদার লিগ চ্যাম্পিয়নরা। এর আগে ফার্নান্দেজ ও রবিনহোর সাথে হলো প্রতীক্ষিত চুক্তি। আমি এখানে একেবারে নতুন, তবে আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বসুন্ধরা কিংসকে ভালো কিছু উপহার দিতে চাই। আমার বিশ্বাস আমি আমার সেরাটা দিয়ে এখানে দলকে ভালো কিছু দিতে পারবো। প্রত্যাশা অনুযায়ী নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বিশ্বের বিভিন্ন দেশে আমার খেলার অভিজ্ঞতা কাজে লাগাবো। আমি বিশ্বাস করি ক্লাবের আস্থার প্রতিদান দিতে পারবো। 2 ব্রাজিলিয়ান ফুটবলারকে নিজেদের তাঁবুতে ভিড়িয়ে খুশি কিংস সভাপতি। আমাদের ইচ্ছে ছিল ওদেরকে এফসি কাপে খেলানো, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হচ্ছে না। তো ওদের সাথে আমাদের চুক্তি 1 বছরের জন্য। তো আমরা আশা করছি যে আমাদের পরবর্তী সিজন থেকে ওদেরকে আমরা খেলাতে পারবো, এবং আমাদের প্রত্যাশা যতটুকু ওদের কাছ থেকে যে ওরা ওদের নৈপুণ্য দ্বারা অন্তত ঢাকার বা বাংলাদেশের দর্শকদেরকে আনন্দ দিতে সক্ষম হবে, পাশাপাশি বসুন্ধরা কিংসকে একটা সফলতা এনে দিতে পারবে। এই 2 ফুটবলারের সাথে কিংসের তাঁবুতে আছে আর্জেন্টাইন হার্নান বার্কোস। খুব দ্রুতই দলের হয়ে অনুশীলন শুরু করবেন 3 ফরেন রিক্রুট। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল রাত 10টার সংবাদ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।